নমস্কার। খবরদার কথা নয়, কবির ভাষায় বলি, জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা কবে। আবার বিশ্বকবি মতে বলি, যাহা কিছু বলি আজি সব বৃথা নয়, মন বলে মাথা নাড়ি এ নয় এ নয়, যে কথায় প্রাণ মোর পরিপূর্ণতম, সে কথা বাজে না কেন এ বিনায় মম। আমরা এই লাইনটাই ধরতে চাই। অল্প কিছুদিন হল এ রাজ্যের কৃতি ছাত্র ও চিকিৎসক দেবাশিস দণ্ড প্রয়াত হয়েছে। আপনারা হয়তো ভাবছেন কিসের ওপর অনুষ্ঠান। এমন একটা মানুষ নীরবে নিভৃতে এ রাজ্যের প্রচুর মানুষকে সহায়তা করেছেন। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন, স্মৃতিচারণ হয়েছে, কিন্তু কোনো গণমাধ্যম এইভাবে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা আজও অবাক করার মতো জানাননি। আমরা অনুরোধ করেছিলাম তার পরিবারের সদস্য, তার কনিষ্ঠ ভ্রাতা চন্দ্রাশিস দণ্ডের কাছে যদি আমরা একটা অনুষ্ঠান করি। তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়েছেন, আমরা কৃতজ্ঞতা জানাই। ডক্টর দেবাশিস দণ্ড, আমরা সিএমসি ভেলোর এই হাসপাতালের কথা সবাই জানি। কি অসাধারণ একজন ব্যক্তিত্ব, যারা যখন সাহায্য চেয়েছেন সিএমসিতে চিকিৎসিত হবার জন্য, দেবাশিসদা পাশে এসে দাঁড়িয়েছেন। হাজার না লক্ষ তা জানি না, তার হিসেব আমার কাছে নেই, কিন্তু যে হিসেবটা রয়েছে সেটা হচ্ছে এ রাজ্যের মানুষ লেখাপড়া সেই প্রত্যন্ত অঞ্চলের একটি জুনিয়র বেসিক স্কুল থেকে ধীরে ধীরে উঠে আসা, ঋষ্যমুখ স্কুল, রমেশ স্কুল পেরিয়ে রাজ্য বোর্ডের একাদশ শ্রেণীর যে হায়ার সেকেন্ডারি কোর্স, প্রথম এবং শেষ 1976 সালে এই রাজ্য বোর্ডের তৃতীয় স্থান অধিকার করেছিলেন দেবাশিসদা। বলতে পারতেন ভালো, লিখতে পারতেন ভালো। প্রি মেডিকেল করে যখন জিপমার থেকে এমবিবিএস করলেন, তখন কেন্দ্রীয় সরকারের একটি মোটা বেতনের চাকরি নিয়ে কাজ শুরু করেছিলেন, মানুষের সেবা করা শুরু করেছিলেন। কিন্তু যেইমাত্র সিএমসি থেকে ওনার নিজেরও একটু ইচ্ছে ছিল সিএমসির মাধ্যমে জনসেবাটা আরও ব্যাপকভাবে করার, সিএমসি থেকে ডাক পাওয়া মাত্রই নিমেষে কেন্দ্রীয় সরকারের মোটা বেতনের চাকরি ছেড়ে দিয়ে চলে যান সিএমসিতে। 2023 পর্যন্ত টানা কাজ করার পর তিনি ব্যাঙ্গালোরের সে নারায়ণী হৃদয় যে অর্থাৎ হার্টের যে হাসপাতাল দেবী শেঠির, সেখানে তিনি যুক্ত হন। অল্প কিছুদিন কাজ করার পর মর্মান্তিক এক দুর্ঘটনায় তিনি আমাদের ছেড়ে চলে যান। প্রথম লাইনটা যেটা বলেছিলাম, জন্মিলে মরিতে হবে, অমর কি কোথা কবে। কোনো কোনো সময় মনে হয় যদি কেউ অমর হতেন, আরও কিছুদিন যদি দেবাশিসদাকে পেতাম। এই নিয়েই আজকে আমরা একটু স্মৃতিতর্পণ করব। কিছু মনের জেগে ওঠা প্রশ্ন তার ছোট ভাই, যিনি দুর্ঘটনা শোনার আধ ঘন্টার ভেতরে আগরতলা ছেড়ে সুদূর চেন্নাইতে চলে যান পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। চন্দ্রাশিস দণ্ড, আমরা ওনাকে চিনি একজন গণমাধ্যমের মানুষ, অসাধারণ ব্যক্তিত্ব, বলেনও সুন্দর। আমার মা পাশে বসেছেন। আমাদের খবরদার কথা নয় পক্ষ থেকে তার কাছে কৃতজ্ঞতা জানাই। আবার চন্দ্রবাবু সরাসরি চলে যাই, ডক্টর দেবাশিস দণ্ডকে নতুন করে পরিচিতি। আমি শুরুতে একটু
খবরদার কথা নয়কে আন্তরিকভাবে আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। কারণ দাদাকে নিয়ে টক শো করার এখনও আমার কাছে কেউ বলেনি, বা আমি কোনো টিভি চ্যানেলে দেখতেও পাইনি। সেই জায়গাতে খবরদার কথা নয় যে দেবাশিস দণ্ডকে স্মরণ করার ভাবনা করেছে, আমি অন্তর থেকে আমাদের গোটা পরিবারের পক্ষ থেকে আপনি এবং গোটা খবরদার কথা নয় পরিবারকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ। সরাসরি চলে যাই। একদম। আমরা দেবাশিস দণ্ড চিকিৎসক, ডক্টর দেবাশিস দণ্ড পরিচিত নাম, ত্রিপুরা রাজ্যের ঘরে ঘরে এই নামের পরিচিতি রয়েছে। ত্রিপুরা বোর্ডের একজন কৃতি ছাত্র। আমাদের এখনও মনে হয় নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের 76 সালে একাদশ শ্রেণীর ছাত্রী সুতপা কর সম্ভবত ফার্স্ট হয়েছিলেন, খুব বেশি ভুল না করলে, বিজ্ঞান বিভাগে। সেখানেই তৃতীয় স্থান অধিকার করেছিলেন দেবাশিস দা। ছাত্রজীবন থেকে ডাক্তার হয়ে ওঠার যে পথটা, আপনার থেকে ভালো কেউ কাছ থেকে দেখেনি, একটু যদি বলেন। প্রথমত মানে এই পথটা তো একেবারেই সুগম ছিল না, একদম না, কণ্ঠকাকীর্ণ ছিল। কারণ একটা মধ্যবিত্ত বলা ভুল, নিম্ন মধ্যবিত্ত পরিবার। বাবা পিডব্লিউডিতে একটা তৃতীয় শ্রেণীর কাজ করতেন। আমরা 4 ভাই 1 বোন, দেবাশিস দা সবার বড়। তো এই প্রেক্ষাপটে সবাই পড়াশোনা করছে, তো পথটা খুব কঠিন ছিল। কিন্তু এটা দেবাশিসদার ইচ্ছা, পরিবারের সাপোর্ট সবটারই যৌথ ফসল। তো অ্যাকচুয়ালি দাদা ছোট থেকে অন্যরকম ছিল। মানে আমরা অনেক সময় দেখি না, মানে শুধু যে পড়াশোনায় ভালো, পড়াশোনায় ফার্স্ট হচ্ছে, বিষয়টা এমন না। দাদা ছোটোবেলা থেকে এলাকাতে নাটক হবে, দাদা আছে, একটা প্রোগ্রাম হবে, দাদা আছে, এলাকায় একটা সমস্যা, কোনো গরিব কারোর একটা বিয়ের জন্য চা তুলতে হবে, দাদা আছে। এটা আমরা ছোটো থেকে, আমরা তো একদম ছোট ছিলাম, তারপরেও আমি যখন পরে বুঝার পরও দেখেছি এই জিনিসগুলি দাদার মধ্যে ছিল। তো 1 to 5 সাতচাঁদ নং 2 জেবি স্কুল বলে একটা স্কুল থেকে 1 to 5 করেছে। তখনকার সময় সাউথে ঋষুমু স্কুল খুব পপুলার ছিল, ভালো ভালো টিচার ছিল, এই ছিল। তো এখনও পপুলারিটি এখনও আছে। তো ঋষুমু স্কুলে 6 to 8 দাদা ঋষুমু স্কুলে পড়াশোনা করেছেন। তো হিমাদ্রি সেনগুপ্ত বলে এক ভদ্রলোক চাকরি করতেন, এসডিও ছিলেন উনি তখনকার সময় পিটুকুটি। উনি আমাদের রক্তের সম্পর্ক না, কিচ্ছু না, কিন্তু আমাদের বাড়ির সঙ্গে একটা আত্মিক যোগাযোগ ছিল। উনি বলেছেন যে দেবাশিসকে ভালোভাবেই করতে গেলে আরও ভালো স্কুলে নিয়ে যেতে হবে। উনি তখন বললেন যে রমেশ স্কুলে আসতে হবে। বড়দা বললেন, বাবা তখন বললেন যে বড়দাকে পাঠানো সবটা মিলে আমার পক্ষে একটু ফাইন্যান্সিয়াল প্রবলেম হবে, না কিচ্ছু হবে না, আমার এখানে থাকবে। ওই হিমাদ্রি সেনগুপ্ত জগন্নাথ দিঘির পারে একটা কোয়ার্টারে থাকতো, পিডব্লিউডি কোয়ার্টারে, ওনার এখানেই থাকতেন। ওনার এখান থেকেই পাস করলেন। পাস করার পরীক্ষা দিলেন। তো হ্যাঁ, উচ্চ মাধ্যমিক, তখনকার হায়ার সেকেন্ডারি মেবি লাস্ট বেঞ্চ ছিল। তো 3য় স্থান দখল করলেন। দখল করার পর জিপমারে পড়তে গেলেন। সত্যি বলতে মানে দাদা যখন পড়তে যায়, আমার মার মাঝে 1 বছর প্রি মেডিকেল, মাঝে 1 বছর আগরতলা প্রি মেডিকেল, সেটা থেকে ভুলে গেছিলাম, প্রি মেডিকেল ছিল। ওখান থেকে দাদা যখন গেল, বুঝতেই পারছেন একটা নিম্ন মধ্যবিত্ত পরিবার, আর্থিক যে অবস্থা, দাদা মানে আমার মা তৎকালীন সময় যা গয়না ছিল সব ইউনাইটেড ব্যাংকে মানে বন্ধক রেখে যা কিছু টাকা পয়সাই করেছে, এরপরে ভর্তি হলো। যাই হোক, এরপরে অনেক সময় এমন হতো যে দাদার তখনকার সময় তো ফোন টোন ছিল না, চিঠি আসতো, বড়দা চিঠি পাঠাতো, আমার সামনের মাস থেকে হয়তো হোস্টেলের খাওয়া বন্ধ করে দেবে, কারণ আমি টাকা দিতে পারছি না। তো এগুলি অনেক কিছু গেছে, কিন্তু দাদার এই যে ক্রিয়েটিভিটি, সৃষ্টিশীলতা, এগুলি কিন্তু দাদা পড়াশোনাটার উপর কন্টিনিউ স্ট্রেস দিয়ে গেছে। খায়নি, কাউকে কিছু বলেনি। অনেক সময় খুব মানসিক কষ্ট ছিল, কিন্তু এই করেনি। এর মধ্যেই দেখেন ও ডিপমারে যখন পড়াশোনা করছে, দাদার ক্রিয়েটিভিটি দেখে এটা ত্রিপুরার সাবরুমকুমার সাতচাঁদ ছোট্ট গ্রাম থেকে উঠে আসা ছেলে জিপমারের একটা ম্যাগাজিন বের করবে, তাদের ছবি নিয়ে। তখন তারা দায়িত্ব দিল দেবাশিস দণ্ডকে। দেবাশিস দণ্ড তাদেরকে বললেন যে আমি নর্মাল ম্যাগাজিন করব না,
আমাকে যখন দায়িত্ব দিয়েছেন আমি অন্যরকম করব। এবং আমি পরবর্তী অনেকের মুখে শুনেছি এখনও অবধি জিপমারের বেস্ট সোভানিয়ার ওটাই, দাদা যেটা করেছিল। এবং তখন কমল হাসানের ইন্টারভিউ করেছিল, এগুলো অনেক কিছু। পরবর্তী সময়ে দাদার এবার MBBS কমপ্লিট করলো, এবার MD করবে দাদার। এবার আমি মেডিসিন নিয়ে করব। মেডিসিন পাওয়ার জন্য দাদা 2 বছর বসেছিল, অপেক্ষা করতে হয়েছে। হ্যাঁ 2 বছর বসেছিল, তারপর কানপুরে পেলো, কানপুরে গিয়ে করলো। জেদটা খুব কাজ দিয়েছে না প্রচণ্ড, আমি করবই, আমি করবই। হ্যাঁ। আমি দাদার সবচেয়ে বড় জিনিসটা যেটা দিল, আমি পারবো, আমি পারবো, এই জিনিসটা দাদার মধ্যে ছিল। এবং আপনি যেটা শুরুতেই বলেছেন যে দাদা যখন এই করলো আপনার MD করা অবস্থাতেই চাকরি পেয়ে গেল কেন্দ্রীয় সরকারে। হ্যাঁ, খুবই ভালো বেতন, মানে আমরা যা বুঝি পরিবার পরিজন নিয়ে চলার জন্য খুবই ভালো বেতন। কিন্তু ওই সেবাটা খুব ভালো। এবার আপনি বলতেন CMC কেন বেছে নেন, অন্য জায়গায় CMC বেছে নেওয়ার মূলত 2টি কারণ ছিল। CMCতে প্রচুর, দাদার বললো যে আমি যত বেশি পেশেন্ট পাবো আমি যে ডাক্তার হয়েছি আমি এক্সপেরিমেন্টটা ভালোভাবে করতে পারবো, এক। আর দ্বিতীয়ত CMCতে আমি রিসার্চ করতে পারবো, অনেক জায়গাতে এই ফেসিলিটিগুলি নেই। আপনি ভাবেন দাদা যখন CMCতে যায় তখন দাদার বেতন বোধ তখন 8,000 বা 8,500, আর সেন্ট্রাল গভর্নমেন্টের তখনকার সময় নিয়ার অ্যাবাউট 50,000 বেতন ছিল। 50,000-এর কাছাকাছি বেতন ছিল। এখানে আসার পর তো মানে এক সময় বাবাকে বলছে আমার খুব ফাইন্যান্সিয়ালি হচ্ছে, বাবাকে তাহলে তেমন করেছিস কেন, আমি যেটা করেছি আমি স্যাটিসফাইড, এটা ঠিক হয়ে যাবে। এটাই আসলে ডাক্তারদের মোটো, যে হ্যাঁ মানে সেবার মনোভাব থাকলে টাকাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি আপনার এটার মধ্যেই আমি আরেকটা প্রশ্ন, চিকিৎসক হিসেবে দেবাশিস দণ্ডকে দাদা হিসেবে দেখেছেন, দাদা হিসেবে খুব কাছ থেকে দেখলেন, কাকে বেশি কাছের বলে মনে হচ্ছে? সত্যি বললে হয়তো অবাক হবেন, চিকিৎসক হিসেবে মানে এতটাই, তার মানে যে পরিবারের প্রতি এই ছিল তা না, কিন্তু চিকিৎসাটাকে ওর মেইন প্রেফারেন্স ছিল, ওটা ছাড়া ভাবতই না। মানে সারাক্ষণ ওর মাথার মধ্যে মানে আরও কিছু ক্রিয়েটিভিটি করা, আরও কিছু করা। CMCতে যখন গেল, এই যে এমনও হতো মানে রুগী, মানে একটা রুগীর জন্য যদি বাকি ডাক্তার, আমি কাউকে খাটো করে দেখছি না, 10 to 15 মিনিট দেখে, দাদা অনেক সময় এমন হয়েছে পেশেন্ট টু পেশেন্ট ভেরি করে 30 মিনিটও সময় দিয়েছে, 40 মিনিটও সময় দিয়েছে। ওর ডাক্তার মানে পেশেন্ট খারাপ অবস্থা শুনেছে, ওর লজে চলে গেছে, হোটেলে চলে গেছে, ওর খবর নিয়েছে। তো এই ছিল এইটার মানে, তো ডাক্তারটা মানে ওর কাছে চিকিৎসকটা ওর কাছে মেইন এই ছিল। ও একটা কথা সবসময় বলতো যে আমার কাছে আমি পরজন্মে বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি একটাই জন্ম, পরজন্ম বলে কিচ্ছু নেই, একটাই জন্ম। এই জন্মে আমার মানুষের সেবাও করতে হবে, আবার পরিবারের প্রতিও দায়িত্ব পালন করতে হবে, ভালোবাসতে হবে, নিজেও ভালো থাকতে হবে। এই মোটোটা খুব স্বাভাবিকভাবে চন্দ্রবাবু আমার একটা প্রশ্ন মনে এলো, সেটা হচ্ছে যে উনি খুব ভালো বলতে পারতেন, খুব ভালো মানুষকে খুব দারুণভাবে একটা, আমি শুনেছি যে উনি বলতে পারতেন, মানুষকে অ্যাট্রাক্ট করতে পারতেন, রুগীদের মোটোটা বুঝতে পারতেন, রুগীরা কী অবস্থায় আছেন, কি বলতে পারলেন না, এটা সুবক্তা বা যারা লেখালেখির ভেতরে থাকে তারা অটোমেটিক বুঝতে পারেন। কিন্তু উনি বোর্ডে অসাধারণ রেজাল্টও করলেন, ত্রিপুরা রাজ্যের থেকে 3rd হওয়া, ওই সময়ে প্রথম বছর ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নেন, এত প্রতিবন্ধকতার মাঝে আরেকজনের বাড়িতে থেকে এই যে জায়গাগুলি, এই যে ডাক্তার হওয়ার মোটোটা, এটা তার পেছনে কি কোনো কারণ ছিল? না, ও নিজেরই ছিল, এটা ছোটো থেকে, একদম ছোটো থেকে বাবার মুখে শুনতাম। ও যখন একদম ছোট তখন থেকে বলতো আমি ডাক্তার হব, একদম মানে 4, 5, 6 ওই এজগুলির থেকে ও বলতো যে আমি ডাক্তার হব। এই যে গ্রামে মানে বিভিন্ন জায়গায় যাওয়া বা মানুষের খোঁজ নেওয়ার যে কথা বললেন, হ্যাঁ, এটা কি ডাক্তার হওয়ার পেছনে একটা গুরুত্বপূর্ণ খুব ছিল মানে। এবং আপনি আমাদের সাতটাতে একটা ক্লাব ছিল পুণ্ডরিক পরিমেল করে,
এটা দাদাই সৃষ্টি করেছিলেন এবং তখনকার সময় প্রচুর ভালো ভালো কাজ করতেন এই ক্লাবটাকে রেখে। তো এর পরবর্তী সময় এখন এসেও মানে কন্টিনিউ মানে ওর মধ্যে ক্রিয়েটিভিটি এগুলি, এবং আপনি যান মানে বিভিন্ন জায়গায় শোনা কথা, যখন বিভিন্ন জায়গায় ও স্পিচ দিতে যেত, ও স্পিচ যখন শেষ হতো না সবাই রিকোয়েস্ট করতেন আরেকটু বলুন স্যার, আরেকটু বলুন, আরেকটু বলুন। অসাধারণ বলতে মানে ও মানে কী বল তত্ত্ব কথা অনেক কঠিন বিষয়ও এত সহজভাবে বলতো যে সবাই খুব মানে মানে অ্যাকসেপ্ট করতো এবং ভালোভাবে নিত বিষয়টা। এত টাকার হাতছানি সেন্ট্রাল গভর্নমেন্টের এই মুহূর্তে রিটায়ারমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট 1 লাখ টাকার বেশি পেনশন পেতে, সেন্ট্রাল গভর্নমেন্ট, আমি হাসপাতালের নাম বলছি না, কেন সিএমসিতে বাছাই করলেন এটা যদি একটু? সিএমসি দাদার ধারণা ছিল সিএমসিতে ওই যে অনেক হাসপাতাল যে মানে তাদের মেইন মোটোটা থাকে টাকা, এটা অপ্রিয় হলো সত্যি। টাকা একটা রুগীর যতটুকু না দরকার তার থেকে বেশি টেস্ট করানো, তার থেকে বেশি এই করানো, তার থেকে মানে 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 একটা ক্ষেত্রে যত টাকা দরকার তার থেকে অনেক গুণ বেশি টাকা নিয়ে নেওয়া, এগুলি অনেকের মধ্যে সিএমসিতে খুব কম ছিল কম্পেয়ার টু আদার। এবং সাউথের একটা নামজাদা হাসপাতাল, ভারতবর্ষের খুব নাম করা হাসপাতাল, আমি নাম বলছি না, সিএমসির অন্তত বোধ 5 to 6 টাইম টাকা অফার করেছিল, বাংলো এক্সেট্রা এক্সেট্রা করেছিল। যেমন আমার হাসপাতাল দাদা যখন মধ্য কখনো সিএমসিতে, দাদা তখনই বলেছিল আমি সিএমসিতে, আমার কাছে যদি সিএমসি ঠিক মনে হয় আমি সিএমসি ছাড়বো না, আমি মানে আমাকে টাকার লোভ দিয়ে কোনো দিন পারবেন না। কানপুর যখন বর্দা ছিল, আমি বর্দা 1 বছর ছিলাম, নার্সিং হোমগুলির কাছ থেকে দাদার কাছে কীভাবে আসতো যে আমাদের নার্সিংহোমে করার সময়, হ্যাঁ আমাদের নার্সিংহোমে বেশি না, সকালে 2 ঘন্টা বিকালে 2 ঘন্টা টাইম দেন, এই দেবো সেই দেবো, কোনো দিন এই করেনি। কানপুরের যে সরকারি হাসপাতালে দাদার পোস্টিং ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের, ওখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো, সবাইকে বলতো যে এই তোমরা আসো, মানে ওই মানুষকে সেবা দেওয়া, সত্যি অর্থে সেবা দেওয়া, এটা মানে মানে বললে কোনোভাবেই মানে বাড়তি বলা হবে না, যে সত্যিকারের মানুষের সেবা। কারণ আমাদের দেশের একটা ম্যাক্সিমাম মানুষ আর্থিকভাবে সচ্ছল না, রোগ তো কাউকে বলে কিন্তু আসে না, সেই ক্ষেত্রে দাদার যে এই যে মোটোটা মানুষকে বেশি করে দেওয়া, সিএমসির ক্ষেত্রে এখনও আপনি যদি দেখেন বাকি হাসপাতাল অনেক কম টাকা বিভিন্ন, তো ওই কারণে সিএমসিতে ওই জিনিসগুলি ছিল। দাদার মনে হয়েছে যে সিএমসিতে এবং সঠিক পরিষেবা পাওয়া যায় এবং আমি ভালোভাবে রিসার্চগুলি করতে পারছি। ঠিক, একটা গুরুত্বপূর্ণ অংশে যাওয়ার আগে আপনাদের দুটো জিনিস পরিষ্কার করে দিই। দেবাশিস দণ্ড ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একজন প্লেস পাওয়া ছাত্র, দেবাশিস দণ্ড একজন ডাক্তার, এবং এই যে জায়গাটায় অসাধারণ লিখতেন, বলতে পারতেন ভালো, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল, ডাক্তার হওয়ার ক্ষেত্রে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বর্তমান প্রজন্মর কাছে যেটা ইঙ্গিতবহ, যেটা জানানোর কথা, সেটা হচ্ছে সক্রিয়তা, নিজের যদি আত্মপ্রত্যয় থাকে আমি এই কাজটা করব, তাহলে নিশ্চিতভাবে লক্ষ্যে পৌঁছানো যায়। দেবাশিস দণ্ডই হচ্ছে তার প্রমাণ। আমরা সেই জন্যই এসেছিলাম আজকে দেবাশিস দণ্ডকে নিয়ে কিছু বলার জন্য। অনেকে অনেক কিছু হয়তো জানেন, ব্যক্তিগত পর্যায়ে জানেন, কিন্তু আমাদের এই রাজ্যের এই কৃতি, তার সম্পর্কে আমরা অনেক কিছু শুনতে চাই এবং এটা জনমনে নিয়ে যাওয়ার একটা চেষ্টাই আমাদের আজকের খবরদার কথা নয় একটা প্রচেষ্টা বলতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নে যাব। সিএমসিতে যে মানে মানুষ গেলে স্বতঃস্ফূর্তভাবে ওনার সাহায্য পেতেন, যোগাযোগ করে যান বা গিয়েও যদি যোগাযোগ করেন আমরা শুনেছি, কিন্তু একটা জায়গায় আমার খুব মানে প্রশ্নটা স্বাভাবিক বলেই মনে হচ্ছে, সেটা হচ্ছে ত্রিপুরার মাটির থেকে তিনি চিকিৎসার ক্ষেত্রে সাহায্যের জন্য পাকাপাকিভাবে আসেননি। এটা যদি কেউ প্রশ্নটা রাখে, পাশাপাশি একটা প্রশ্ন স্বাভাবিক থাকে, এটা কি কোনো একটা অভিমান ছিল, না এ রাজ্য থেকে আসলেও কোনো প্রস্তাবও যায়নি এরকম?
কীভাবে ব্যাখ্যা করবেন? এটার ব্যাখ্যাটা আমি ছোট্ট কথায় বলতে পারছি না। না, বলুন। প্রথম হলো, দুর্ভাগ্য হলো সত্যি প্রস্তাব যায়নি। আর দ্বিতীয়ত, হয়তো মনে মনে একটু আশাও ছিল যে একটা প্রস্তাব এলে আমি হ্যাঁ, প্রস্তাব যায়নি। ত্রিপুরার গ্রাম ওনার মতো তো কেউ ভালো চিনতেন না, সেই না, হ্যাঁ। তো আর দ্বিতীয়ত, দাদা সবসময় এখানে আসলেও যেহেতু চিকিৎসকদের যে বিভিন্ন সংগঠন আমাদের ত্রিপুরা, তার সঙ্গে দাদা জড়িত ছিলেন। তাদের প্রচুর প্রোগ্রামে দাদা এসছেন, প্রচুর বিভিন্ন, এবং জিবি হাসপাতালে বহুবার গেছেন। তো উনি একটা কথা বলতেন যে পরিষেবা আরও ভালো হওয়া দরকার। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেও কিছু কিছু পরামর্শ দিয়েছেন, আমরা শুনেছি। ইনফ্রাস্ট্রাকচার এবং বিশেষ করে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী এবং সম্ভবত তৎকালীন সময় চিফ মিনিস্টারকেও দিয়েছিলেন। তো যে এগুলি চেঞ্জ যদি না করা হয়, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ঠিকমতো ডেভেলপমেন্ট না হয় তাহলে কোনোভাবেই করা যাবে না। তো কারণ দেখা যায় যে অনেক সময় এটা দুর্ভাগ্য হলো সত্যি যে অনেক সময় আমাদের এখান থেকে পেশেন্ট যায়, ধরো 7 দিনের মধ্যেই গেছে, দেখা যায় রিপোর্ট এখানেই করেছে খুব ভুল। তো রিপোর্ট যেহেতু ভুল, অটোমেটিক্যালি মেডিসিনগুলো ভুল হয়েছে, ট্রিটমেন্টটাই ভুল হয়েছে। তো এটার মূল কারণ তো, কারণ ডায়াগনোসিসটা যদি ঠিক না হয় অন্য কিছু তো অটোমেটিক্যালিই হবে। তো এই জিনিসটা তাদের একটা ছিল যে বড় বিল্ডিং করলেই শুধু হয় না, ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করতে হয়। আর যদি হয়তো প্রস্তাব পেতেন, ওনার মতন করে চেষ্টা হয়তো করতেন, কিন্তু আসেনি প্রস্তাব। এখান থেকে কোনো প্রস্তাব যায় না। আপনাদের কি মনে হয় যে প্রস্তাব যদি যেত, মানে দেবাশিসদার মতো মানুষ ছুঁড়ে ফেলে দিতেন না থাকতেন? না, ছুঁড়ে ফেলে দিতেন না। হয়তো কনফিউজ থাকতেন যে আমি সিএমসি, কারণ যেহেতু সিএমসিকে খুব ভালোবাসতেন, ওদের পরিকাঠামো ভালো, সব কিছু ভালো। তো কিন্তু দাদা কোনো না কোনোভাবে, যেহেতু সিএমসিতে একটা ভালো জায়গা গেছেন, ম্যানেজ করতেন কোনো না কিছুভাবে। এখানে কিন্তু টাকা, মানে যদি কেউ ভাবেন যে না আমাকে ওই টাকার জন্য কম বেশি, বিষয়টা এমন না। কিন্তু দাদাকে যদি 1 টাকা স্যালারিতেও যদি করতো তখন আসতে। কিন্তু একটা চন্দ্রবাবু, একটা মানে স্বাভাবিক প্রশ্ন, যে এই যে দেবাশিস দণ্ড, ডাক্তার দেবাশিস দণ্ড হয়ে যাওয়ার পর, সিএমসিতে যাওয়ার পর এমন একটা জায়গায় চলে গিয়েছিলেন, তারপরে মানে গ্রামের সঙ্গে আপনাদের পারিবারিকভাবে ত্রিপুরার সঙ্গে যোগসূত্রটা কীভাবে রাখতেন? এত ব্যস্ততার মাঝেও কীভাবে সম্ভব হতো এটা? খুব যোগাযোগ রাখতেন। মানে সবচেয়ে বড় কথা, আমরা তো মাটির টান বলি না, অ্যাপ্রোপ্রিয়েট এই কথাটা খাটে ডক্টর দেবাশিস দণ্ডের ক্ষেত্রে। মানে নিয়মিত, এবং এত বছর বাইরে আমরা যখন দাদার সঙ্গে কথা বলি, দাদা মানে আমরা কিন্তু অনেকে আমি দেখি, আমি এই করি দাদার সঙ্গে, আমরা কিন্তু ত্রিপুরা, আমাদের যে ভাষা, আমাদের যে বাঙ্গাল ভাষা, আমরা কিন্তু দাদার সঙ্গে বাঙ্গাল ভাষায় কথা বলতাম। দাদা আমাদের সঙ্গে কোনো দিন আমাদেরকে মেসেজও করতেন সেরকমভাবে, হ্যাঁ, বাঙ্গাল ভাষায় সবসময়। তো মাটির টানটা খুব ছিল। ত্রিপুরাতে যখনই আসতেন, আগরতলাতে সেমিনারে প্রচুর এসছে, কনফারেন্সে, সেমিনারে, মানে 2 ঘন্টার জন্য হলেও ও বাড়ি যেত। হ্যাঁ, সাতচাঁদ বাড়ি যেত, বাড়িটা যেত, এই যেত। ওই লাস্ট যখন এসেছিলেন বলছে, শোন একটা কাজ করবো, সাবরুম যখন যাব, ওই যেটা ব্রিজ যে হয়েছে মৈত্রী সেতু দেখতে যাব। মৈত্রী সেতু দেখতে গেছে, এর বাড়িতে অনেক পরিচিত, ঢুকে গেছে। ওরা তো মানে দাদার মতো লোক এসছে, ওরা কোথায় কী করবে, দাদা তো একদম নর্মাল। তো মানে মাটির টানটা খুব ছিল আমাদের সবার সঙ্গে, এই ছিল যোগাযোগ রাখতো। ত্রিপুরার খবর শুধু আপনি অবাক হবেন, পলিটিক্যাল খবর অনেকের থেকে বেশি রাখতো, সোশ্যাল খবর আমাদের থেকে অনেক বেশি রাখতো। অনেক সময় আমরা যদি কোনো ভুল তথ্য দিতাম কথা বলার সঙ্গে, তুই কিছু জানিস না, জানিস সত্য কথাটা এই, আমি অবাক হয়ে যেতাম। ঠিক, সমস্ত মানুষের খবর রাখতেন। হ্যাঁ, মানে লেখালেখির বিষয়টা কিন্তু আগে থেকেই ছিল একদম। ওই ফুলন ভট্টাই সেদিন বলছিলেন যে আগামী বলে একটা পত্রিকা ছিল, আগামী পত্রিকাটা হতোই না যদি দেবাশিস দণ্ড, সুভাষিস তলাপাত্র আর শ্যামল চক্রবর্তী না থাকতো। আমি জানতামই না বিষয়টা,
দর্পণে দাদা সাংবাদিকতা করেছে, হুম, ত্রিপুরা দর্পণে, এবং খুব ছোট ছোট বিষয়, গ্রামের সমস্যা, এলাকার সমস্যা, এই ধরনের বিষয় নিয়েও লিখতেন। বাংলার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কিন্তু বাংলাটা এত ভালো বলতেন, ভালো লিখতেন। এখানে আমার বাবা যখন মারা গেল 2010-এ, অমৃতলাল দণ্ড, ওনার স্মৃতিতে একদিন একটা লেখা লিখলো, এখানে একটা লোকাল কাগজে ছাপলো। অনেকেই আমাকে পরে বলছে যে দেবাশিস দা ত্রিপুরায় থাকে না, বাংলা এত ভালো বাংলা লিখে। তো সাহিত্য তো মানে কি বলতাম, প্রচণ্ড ভালোবাসত, রক্তের মধ্যেই ছিল, সহজাত ছিল। চন্দ্রবাবু, একটা বিষয়, সেটা হচ্ছে যে দেবাশিস দণ্ড এবং আপনাদের পরিবার ব্যাপকভাবেই যুক্ত আছে, এবং ওনার এই মুহূর্তে চলে যাওয়ার ঘটনাটা যদি একটু সংক্ষেপে বলেন, মানে এই যে অ্যাক্সিডেন্টের বিষয়টা আপনি কখন জানলেন, কিভাবে হলো অ্যাক্সিডেন্টটা? তারিখটা 24শে ফেব্রুয়ারি, বার শনিবার। আমি বাড়িতে ছিলাম, সময়টা সম্ভবত 2:50-55 এমন হবে। অ্যাক্সিডেন্টটা হয়েছিল 2:20-তে। আমাকে ডক্টর দেবাশিস দণ্ডের স্ত্রী, মানে আমার বৌদি ডক্টর সুমিতা দণ্ড, যিনি সিএমসির ডক্টর, তো উনি আমাকে ফোন করলেন, ফোন করে কাঁদছেন, বলছেন যে তোমার দাদা খুব সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে। তো আমি বলতাম এখন কোথায় আছে? বলছে হাসপাতালে আছে। এতটা সিরিয়াস বুঝতে পারিনি। 5 মিনিট পরে আমি কল ব্যাক করলাম, বলল যে তোমার দাদার নেই। এটা সম্ভবত 3:05 গাড়ির সঙ্গে সরাসরি সংঘর্ষ। হ্যাঁ, অ্যাকচুয়ালি দাদা মানে একটাই, খুব লাইফস্টাইল খুব সিম্পল ছিল, কিন্তু একটাই প্যাশন ছিল, গাড়ি চালাতে খুব ভালোবাসতেন। রিটায়ারমেন্টের পর, মানে সিএমসি থেকে রিটায়ারমেন্ট হয়েছেন অক্টোবরে, নভেম্বর মাসে একটা গাড়ি কিনেছিলেন। ওই গাড়িটাই ড্রাইভ করে বেঙ্গালুর যে নারায়ণী হাসপাতাল লাস্টেতে জব করতেন, ওখান থেকে ফিরছিলেন। ভেলুর কাছাকাছি প্রায় চলে এসছেন, 10-11 কিলোমিটার দূর হবে। তখন উনি যখন ফিরছিলেন হাইওয়েতে, সামনে একটা মালবাহী ট্রাক ছিল, ওটাতে পাইপ ছিল, পাইপগুলি বাইরে দিয়ে ছিল। তো হাইওয়েতে খুব সামনে গাড়ি হঠাৎ করে খুব জোরে ব্রেক কষলো। ব্রেক কষাতে দাদার গাড়ি আর কন্ট্রোল করতে পারেনি, পাইপগুলি পুরো দাদার গাড়িতে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পর যা হওয়ার তাই হয়ে গেছে। তো আমি মানে আমার লাইফে তো এমন কোনোদিন মানে ঘটনা, মা বাবাটা জানতাম একটা কিছু হবে, কিন্তু এটা তো ভাবিনি। আমি মানে বিশ্বাস করবেন, এই খবর পাওয়ার 5 মিনিটের মধ্যে আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি। আমি কিন্তু তখন টিকিট কাটিনি, কিন্তু আমি ব্যাগ নিয়ে মানে বেরিয়ে গেছি। বেরিয়ে অটো ডাকলাম, অটোর মধ্যে বসে ফ্লাইটের টিকিট কাটলাম। চেন্নাইয়ের একটা ফ্লাইট ছিল, ওটা টাইমে কাভার দিয়ে আর হয়নি। বেঙ্গালুরের একটা ফ্লাইট কাটলাম, আমরা গিয়ে পৌঁছলাম মধ্যরাত্রে, ভেলোর গিয়ে পৌঁছলাম পরের দিন ভোরবেলায়। পরের দিন পোস্টমর্টমের পর বোর্ডিং আসলো, দাদাকে সামনে দিয়ে দেখলাম মানে বিভৎস। তবে এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, মানে সিএমসির তারা যে মানে দাদাকে কতটা ভালোবাসত, মানে পুরো হাসপাতাল যেন ঝাঁপিয়ে পড়েছিল। দাদা যেদিন পোস্টমর্টম হয়েছে সেদিন সানডে ছিল, বন্ধ, ছুটির দিন। মানে ডাক্তার থেকে শুরু করে সুইপার, এমন কোনো লোক নেই যে লোকের এই হয়নি। মানে মানুষেরই দেখলাম। এরপর তো পরের দিন দাদার এই জায়গাটা আর শোনার ইচ্ছে রইল না, যেটা দিয়ে শেষ করব সর্বশেষ প্রশ্ন। চন্দ্রবাবু, আপনাদের কাছে জানতে চাইছি, দেবাশিস দণ্ডের স্মৃতি রক্ষার্থে আপনারা কি কোনো কিছু ভাবছেন? হ্যাঁ, আমি এবং মানে অ্যাকচুয়ালি এখন বিষয়টা আলাদাভাবে, কিন্তু ফিউচারে যৌথভাবে কিছু করার প্ল্যান আছে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, এই বছর থেকে আমি দেবাশিস দণ্ড স্কলারশিপ নামে একটা জিনিস চালু করেছি। এখনও আমি দিইনি, মানে আমি মাসখানেকের মধ্যে জানিয়ে দেব যে যারা খুব, যেহেতু দাদা খুব মেধাবী ছিলেন, এই কারণে যারা দরিদ্র মেধাবী ছেলে
তাদেরকে আমি স্কলারশিপ চালু মানে করছি। তো এই বছর থেকে আমি শুরু করলাম, সামনে থেকে সংখ্যাটা বাড়বে, এটা আমি কন্টিনিউ করব। আর ধরেন আগামীতে আরও বড় কিছু করার প্ল্যান আছে, এখন আপাতত বিষয়টা বলছি না, যখন করব তখন বলবো। একটা প্ল্যান আছে আরও একটু ভালো কিছু করার। কবিগুরু রবীন্দ্রনাথ যে কথায় প্রাণমোর পরিপূর্ণতম, সে কথা বাজে না কেন এ বিনায় মম। সে বিনায় কিছুটা যেন বাজলো, অনেকটাই জানতাম না, জেনে নিলাম। কবি বলছেন, সে শুধু ভরিয়া উঠি অশ্রুর আবেগে, হৃদয় আকাশ ঘিরে ঘন ঘর মেঘে, মাঝে মাঝে বিদ্যুতের বিদীর্ণ রেখায় অন্তর করিয়া ছিন্ন কি দেখাতে চায়। মৌন মুখ মূর সম ঘনায়ে আধারে, সহসা নিশীথি রাত্রে কাঁদে শতধারে। বাক্য ভারে রুদ্ধ কণ্ঠে রেশমৃত পান, কোথায় হারায়ে এলি তোর যত গান। বাঁশি যেন নাই, বৃথা নিঃশ্বাস কেবল, রাগিনীর পরিবর্তে শুধু অশ্রুজল। দেবাশিস দণ্ডকে খবরদার কথা নয়ের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার।